আমার শেষ কথা মনে আছে, অনেক তর্ক বিতর্কের পর আমরা 32 জন বেরিয়ে এলাম এবং বোধহয় ভূপেশ গুপ্তও বোধহয় বেরিয়েছিলেন আমাদের সঙ্গে, কিন্তু পরে আবার ফিরে গেলেন ওদের কাছে। তা এই হলো। তারপরে আবার সেই সময় কয়েক বছর ধরে চীনের সঙ্গে সীমানা নিয়ে গোলমাল হচ্ছে আমাদের সরকারের, এবং তারপর সেই ঘটনা যেখানে নেহেরু বললেন যে ওরা লঙ্ঘন করছে সীমারেখা, কাজেই উনি শ্রীলঙ্কায় যাচ্ছিলেন, উনি বলে গেলেন ওদের ফৌজদের, যে তখন কৃষ্ণ মেনন ছিল ডিফেন্স মিনিস্টার, যে এদের কৃষকদের থ্রো দেম আউট, তাড়িয়ে দিন এদের চাইনিজদের। কোনোই প্রস্তুতি ছিল না, কিছু না, তো যুদ্ধ লেগে গেল ওই সীমানায়। তারপর সেই যুদ্ধে আমরা তো, দুঃখের বিষয়, লজ্জার কথা, যে একটা চাইনিজও আমরা ধরতে পারলাম না, আর চাইনিজরা আমাদের শত শত গ্রেপ্তার করে ফেললো, আমাদের অস্ত্রশস্ত্র সব নিয়ে গেল। এইটা হলো, এটা বোধহয় 2 সপ্তাহ মতন চলেছিল আমার যতদূর মনে পড়ে। আর তারপরে নেহরুও একটা সেই সময় আমাকে খবর পাঠিয়েছিল অশোক সেনের মাধ্যমে, তিনি মন্ত্রীও ছিলেন, এমপি ছিলেন এইসব বহুদিন, যে জ্যোতি বসুকে বলো যে আমার খুব এটা খারাপ লাগছে, আমি ক্ষুব্ধ যে ওরা কেন চীনের সঙ্গে আমাদের বলছে যে কথাবার্তা বলে মীমাংসা করতে। চীন তো আক্রমণ করেছে আমাদের, কারণ আমাদের অপরাধ ছিল ওইটি, আমরা বলেছিলাম এই দুটো বৃহৎ শক্তি তারা নিজেদের মধ্যে লড়াই করবে কেন, একবার না হলে দুবার, দুবার না হলে 3 বার আলোচনা করবে, এবং চোয়েন লাই এসেছিলেনও আলোচনা, কিন্তু কিছু হলো না। এই হচ্ছে অবস্থা। তারপরে কিন্তু আমি একটা অবাক হয়ে দেখলাম, এখন অবাক লাগে যে কেন এটা প্রতিহিংসামূলক ব্যবস্থা হলো, যে আমাকে তখন অবশ্যই বিধানটা ছিল না, তখন আমাকে গ্রেপ্তার করা হলো বাড়ি থেকে ভোর 3টের সময়। তা যখন পুলিশরা আমাকে নিয়ে যাচ্ছে ইলিশিয়াম রোতে, পুলিশের সঙ্গে যাচ্ছি, তারা বলছে যে আপনাদের বেশি দিন থাকতে হবে না জেলে। আমি কেন? বলে এই খবর এসছে রাত 12টার সময় যে চাইনিজরা একতরফাভাবে পেঁচিয়ে গেছে এবং যুদ্ধ বন্ধ হয়ে গেছে, এবং আমাদের সব ফৌজ, আমাদের অস্ত্রশস্ত্র যা কিছু ওরা নিয়েছিল সব ফেরত দিচ্ছে ওরা। তা এই হয়েছিল অবস্থা, ভারতবর্ষের কঠিন অবস্থা হয়েছিল। যে কারণ নেহরুর বলতে হয়েছিল বমডিলা যখন পতন হলো ওই সীমানায়, যে তখন যে আসাম আমাদের পরিত্যাগ করতে হবে, এইরকম অবস্থায় আমরা গিয়েছিলাম। যাই হোক, চীন তারপরে সরে গেল। তারপরে আমি কয়েকদিনের পরিবর্তে 1 বছর আমি জেলে ছিলাম, বিনা বিচারে আটক ছিলাম। যাই হোক, পরবর্তীকালে আমাকে কিছু ব্যাপারে আমার সঙ্গে, যারা আমরা পার্টি তৈরি করলাম 64 সালে সিপিআইএম, আমাদের কিছু নেতাদের কিছু পার্থক্য ছিল, আমি তার ডিটেলের মধ্যে যেতে পারছি না, কিন্তু এই যে পুরোপুরি চীনকে সমর্থন সব ব্যাপারে, তারপরে আরো কতগুলো বৈদেশিক ব্যাপারে কিছু একটা ডকুমেন্টও আমরা লিখেছিলাম ছিল, এবং আমরা স্বাভাবিকভাবেই বলেছিলাম যে এটা করতেই হচ্ছে আমাদের বাধ্য হয়ে, কারণ একটা মূল নীতি নিয়ে এখানে কথা হচ্ছে যে কংগ্রেস কার প্রতিনিধি, এটা নিয়ে। কিন্তু এটা দুঃখের বিষয় যে কমিউনিস্ট পার্টি দুভাগ হয়ে গেল। 64 সালে পার্টি ভাঙি আমাদের জীবনে একটা মর্মান্তিক ঘটনা। আর আমাদের অনেকের আশা ছিল যে জ্যোতি একজন প্রধান নেতা হিসেবে হয়তোবা এই ভাঙাভাঙিটাকে আটকাতে পারবে। যতদূর জানি সে চায়নি যে পার্টি ভেঙে যাক, কিন্তু আবার হয়তো ওই বাস্তব বিবেচনার দিক থেকেই সে শেষ পর্যন্ত পার্টি ভঙ্গটাকে রোধ করতে পারেনি। যাই হোক, এটা আমাদের কাছে একটা মর্মান্তিক ঘটনা, এবং এখনো আমি মনে করি জ্যোতিরও অন্তরে আশা, একটা ভবিষ্যতের দিকে তাকিয়ে একটা আকাঙ্ক্ষা নিশ্চয়ই আছে যে কাজের মধ্যে দিয়েই হয়তো আবার আমাদের পার্টি একটা প্রকৃত ঐক্যে এসে হাজির হতে পারবে। 70-এ যখন আমাদের ভেঙে দিল সরকার, রাষ্ট্রপতি শাসন করলো, সেই সময় আমি একটা কর্মসূচিতে গিয়েছিলাম জনসভা করতে পাটনাতে। তারপরে ভোরবেলা যখন নামলাম তখন অনেক লোক ভেতরে বাইরে, তারপরে আমাকে বাইরে নিয়ে গেল, সেখানে লোক, হঠাৎ দেখলাম 1 মিনিটের মধ্যে একটা লোক এই আমার পাশ থেকে, বাঁ দিক থেকে, সে চাদরের নিচ থেকে রিভলভার বার করে গুলি করলো। তো সেই গুলিটা আমার লাগলো না, আমার জন্য মনে হলো হাতের পাশ দিয়ে চলে গেল,
যে আমাকে যিনি এসেছিলেন তার বাড়িতে নিয়ে যেতে রাখবেন বলে, আমাদের একজন, সে আমাদের পার্টির সদস্য ছিলেন না, আমাদের ইন্স্যুরেন্সে কাজ করতেন, মুসলিম ভদ্রলোক, তার রক্তাক্ত হয়ে তিনি পড়ে গেলেন সেখানে, ওখানে মৃত্যু হয়ে গেল। আর পুলিশ আমাকে তখন এসে বলছে যে ওই আপনার জন্য গাড়ি আছে, আপনি গাড়িতে উঠুন। আমি বললাম সে তো আমি যাবো গাড়িতে, তো ওই লোকটা যে ওই যে রিভলভার নিয়ে যাচ্ছে তো ওকে ধরছো না কেন? ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি করলো 75 সালে, ওই রেলওয়ে স্ট্রাইক ইত্যাদি এসব হলো টলো উনি করেন। কিন্তু আমাদের এখানে জরুরি অবস্থা, অঘোষিত জরুরি অবস্থা হলো 72 সাল থেকে, ওই ঘটনার পর থেকে। এবং তারপরে ইন্দিরা গান্ধী করলো। তো ইন্দিরা গান্ধী যা করলো তাতে এই ভারতবর্ষের খুব একটা লজ্জা এবং ক্ষোভের কথা। এটা এরকম জিনিস যে একটা গণতন্ত্র যেখানে বিন্দুমাত্র আছে সেখানে হতে পারে, এটা আমরা কল্পনা করতে পারিনি। এবং সংবিধানের মাধ্যমেই তিনি পরামর্শ নিয়ে, সিদ্ধার্থ রায় ইত্যাদি থেকে পরামর্শ নিয়ে তিনি এই জরুরি অবস্থা ঘোষণা করলেন। সংবিধানের মধ্যে থেকে তিনি বার করলেন যে এটা করা যায়, তিনি করলেন। এবং আমি পরবর্তীকালে ওকে জিজ্ঞাসা করেছি, যখন উঠে গেল, তারপরে উনি হেরে গেলেন ইত্যাদি, তখন আমি ওকে জিজ্ঞেস করেছি তার আগে যে আপনি এটা করলেন কেন? এরকম একটা ঘটনা। আর আরেকটা অবশ্যই হয়েছিল সেই ওই শিখদের গোল্ডেন টেম্পল যে পুলিশ পাঠিয়ে করেছিল, তা উনি বললেন যে, কিছু বলতে পারলেন না কেন করে, উনি বললেন যে nobody was listening to us, nothing was happening, so I thought a shock treatment was necessary। এই ইংরেজিতে বললেন তিনি, যে এইরকম একটা আঘাত দিলে হয়তো মানুষ পথে আসবে, কথাবার্তা শুনবে। আমি বললাম এটা তো পাগলামির কথা, এটা কি ভালো হয়? যাই হোক, পরে তো উনি সেই শিক্ষা পেয়েছেন সেখান থেকে, আবার ফিরেও এসেছিলেন পরবর্তীকালে, এটাও ঠিক। পলিট ব্যুরো এবং কেন্দ্রীয় কমিটির সংখ্যাগরিষ্ঠ যারা, তারা মনে করলেন যে এদের অনেককে আমরা চিনি না, এই যে 12টা দল তারা এক হয়েছে, মন্ত্রী বিভিন্ন রকম হবে, এখন সেখানে আমরা গিয়ে যদি কিছু করতে না পারি, আমাদের দ্বন্দ্ব হয় নিজেদের মধ্যে, বা নীতি নিয়ে যদি গোলমাল হয়, যদিও কর্মসূচি আমরা তৈরি করব একটা, তাহলে আবার পরবর্তীকালে আমরা বিপদে পড়ে যাব। মানুষ বলবেন যে ওরা লোভে পড়ে সরকারে গেল, কিন্তু এই দেখুন কিছুই হলো না। এইরকম একটা মনোভাব নিয়ে ওরা বললেন যে কিন্তু আমরা ওখানে যে কোঅর্ডিনেশন কমিটি হবে এই সরকার পরিচালনার জন্য, ওখানে যে কোর কমিটি হবে 7-8 জনকে নিয়ে সরকার পরিচালনার জন্য, সেটাতে আমরা অংশগ্রহণ করব। এইটা তারা শেষ অবধি এই সিদ্ধান্ত হলো। দুবার আমরা কেন্দ্রীয়, ওরা আবার আমাদের অনুরোধ করলেন ওই 12টা দল, যে আরেকবার আপনারা কেন্দ্রীয় কমিটিকে বলুন আমাদের অনুরোধ যে জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী করে আমরা সরকার করি। তারপরে আবার মিটিং করলাম, একই হলো আর কি। আমি তারপরে আমার কাছে একজন সংবাদপত্রের প্রতিনিধি এডিটর এসেছিলেন, তা আমি বললাম তাকে, সচরাচর এরকম আমরা বলি না পার্টির যে সিদ্ধান্ত হয়, কিন্তু আমার মনে হলো এটা, আমি হিস্টোরিক্যাল এই জন্য বললাম যে ইতিহাস এইরকম সুযোগ দেয় না যে একটা মার্ক্সবাদী নেতা, আমাকে ওরা জানেন আমি কে, তা সত্ত্বেও তারা সব ওই দলগুলো, তারা তো মার্ক্সবাদী না, তারা সবাই মিলে যখন এরকম একটা বলছে, এটা একটা পরীক্ষা করা যেতে পারে এবং উচিত, কারণ এরকম সুযোগ ইতিহাস দেয় না। সেই জন্য হিস্টোরিক্যাল ব্লান্ডার আমি বলেছিলাম। আজও আমি মনে করি যে এটা হিস্টোরিক্যাল ব্লান্ডার হয়েছে।